Hello, बच्चों. Good afternoon and Apple. Thank you. I hope all my प्यारी बच्चों should be okay. Today we will discuss the new and interesting topic about the new chapter of the refraction of light at a spherical surface and a lens, and this is the lecture number 65. যাই হোক, আজকে আমরা এই আলোর তৃতীয় অধ্যায়ে উপনীত হলাম। এই চ্যাপ্টারটির নাম হচ্ছে গিয়ে গোলীয় তলে আলোর প্রতিসরণ ও লেন্স। এক কথায় চ্যাপ্টারটির নাম লেন্স বা লেন্সের অধ্যায়। কিন্তু গোলীয় আলোর প্রতিসরণটাও আমাদের একটু জানতে হবে। এই গোলীয় আলোর প্রতিসরণ থেকে খুব একটা প্রশ্ন পরীক্ষায় আসে না, কিন্তু এই কনসেপ্টটা আমাদের লাগবে। 2-3 জায়গায় খুব ভালো করে লাগবে। আমি তার মধ্যে একটা জায়গা বলতে পারি, যেমন লেন্স মেকার ফর্মুলা বা লেন্সের প্রস্তুতকারকের সমীকরণ বলে একটা সমীকরণ পাবো আমরা। খুব ইম্পর্টেন্ট প্রমাণ, পরীক্ষায় খুবই আসে এবং সেখান থেকে খুবই প্রশ্ন পরীক্ষা আসে। ম্যাথামেটিক্স, সেখান থেকে প্রচুর ম্যাথামেটিক্স পরীক্ষা আসে। ইভেন সেখান থেকে নিট এবং ভালো ভালো পরীক্ষায় প্রশ্ন আসে। তো যাই হোক, সেগুলো আমরা পরে দেখব। আমি তোমাদের একটা কথা ভালো করে বলতে পারি যে আলোর যে আমাদের 7খানা চ্যাপ্টার আছে, তার মধ্যে এই তৃতীয় চ্যাপ্টার, মানে আমরা যে চ্যাপ্টার শুরু করলাম, সেই চ্যাপ্টারটা একটু অন্যরকম কিন্তু ভালো। আর এই চ্যাপ্টারটা তোমাকে বুঝতেই হবে, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। এইচএস বোর্ডে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। সেটা তোমরা যখন লাইট শেষ হবে বা যখন তোমাদের লাইট সম্পর্কে খুব ভালো ধারণা হবে, তখন বুঝতে পারবে যে আমার এই কথাগুলোর মধ্যে কতটুকু সার্থকতা রয়েছে। তো যাই হোক, আজকে আমরা এই যে নতুন চ্যাপ্টারটির নাম হচ্ছে গিয়ে দ্য রিফ্রাকশন অফ লাইট। The refraction of light, refraction of light at spherical surface, spherical surface and lens. গোলীয় তলে আলোর প্রতিসরণ, রিফ্রাকশন মানে প্রতিসরণ, দ্য রিফ্রাকশন অফ লাইট, আলোর প্রতিসরণ অ্যাট স্ফেরিক্যাল সারফেস, গোলীয় তলে আলোর প্রতিসরণ, এবং লেন্স। মেইনলি এই চ্যাপ্টারটির নাম হচ্ছে লেন্স। কেউ যদি বলে স্যার আমি এই চ্যাপ্টারটির নাম একবারে বলবো, স্যার এটার নাম লেন্সের চ্যাপ্টার, কোনো অসুবিধা নেই, বরং এটা না বললেও চলবে, কিন্তু আমাদের লেন্সে যাওয়ার আগে এটা আমাদের জানতে হবে। এখানে গোলীয় আলোর প্রতিসরণ, গোলীয় প্রতিফলন মানে প্রতিসারক তলে বা গোলীয় তলে আলোর এই প্রতিসরণ বিষয়টি জানার আগে আমরা একটু জানবো যে গোলীয় তলটা কীরকম, বা এক কথায় আমরা বলতে পারি এই চ্যাপ্টারের এই যে টপিকটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের একটা ইন্ট্রোডাকশন বলতে পারো। ইন্ট্রোডাকশন বা ভূমিকামূলক আলোচনা। আমরা এই ভূমিকামূলক আলোচনায় জানবো যে চ্যাপ্টারের মধ্যে কি কি রয়েছে এবং গোলীয় তলে আলোর প্রতিসরণ কিভাবে ঘটে, সেই সমস্ত বিষয়গুলো আমরা এর পরে আসব।
তো এই যে আলোর প্রতিসরণ আমরা একটা অধ্যায় পেয়েছিলাম, দ্য রিফ্রাকশন অফ লাইট, এর উপর বেস করে একটা আমরা অধ্যায় পেয়েছিলাম, যেটা আমরা দ্বিতীয় চ্যাপ্টারে করেছিলাম, লাস্ট যে লেকচারগুলো আমরা করেছিলাম সেখানে আলোর প্রতিসরণ সম্পর্কে ছিল। কিন্তু সেখানে প্রতিসরণ পার্টিকুলার কোনো ম্যাটারে করতে হবে এমন কোনো বলা ছিল না। আমরা এই প্রতিসরণ লেন্সের ক্ষেত্রে, এই প্রতিসরণ আমরা দেখেছিলাম প্রিজমের ক্ষেত্রে দেখেছিলাম, এই প্রতিসরণ আমরা দেখেছিলাম লঘু মাধ্যম ঘন মাধ্যমের সাপেক্ষে, এই প্রতিসরণ আমরা দেখেছিলাম টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আলোর অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে, বায়ু মাধ্যমের ক্ষেত্রে, ভূমির ক্ষেত্রে। হ্যাঁ, এই প্রতিসরণ আমরা দেখেছিলাম জল থেকে জল থেকে জলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে দেখলে কোনো একটা বস্তুর যে আপাত হাইট বা আপাত উচ্চতা কতটা হয়। বস্তু যদি তোমার হচ্ছে গিয়ে ঘন মাধ্যমে থাকে তাহলে লঘু মাধ্যম থেকে যদি দেখা তার পজিশন কোথায় হয়, এই সমস্ত নানা রকম প্রমাণ এবং নানা রকম আমরা ক্রাইটেরিয়া আলোর প্রতিসরণে করেছিলাম। এটাও একটা বলতে গেলে এটাও আলোর প্রতিসরণ চ্যাপ্টার। বুঝতে পারলে কি বললাম? এই চ্যাপ্টারটার নাম তোমরা যদি আলোর প্রতিসরণ বলো খুব একটা ভুল হবে না। হ্যাঁ, তাহলে আপনি লেন্স কেন বলছেন? লেন্স মানে একটা পার্টিকুলার শেপের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ তো আমরা আলোচনা করবোই, কিন্তু পার্টিকুলার শেপ টাইপ একটা লেন্স বলতে এক ধরনের ম্যাটার, সেটা তোমরা ক্লাস 10-এ হালকা করে জেনেছো। আমরা এখানে আবার থ্রু আউট ডিসকাস করবো যখন আমরা এই স্পেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেসের মধ্যে আলো যখন প্রতিসরণ টপিকটা আমরা জানা শেষ হবে, তারপরে আমরা লেন্সের দিকে আসবো। তো তখন তোমাদের লেন্স সম্পর্কে পুরো আমরা ক্লিয়ার আলোচনা করব। সেটা এখন ক্ষুদ্র এই ইন্ট্রোডাক্টরি স্পিচের মধ্যে আলোচনা করা সম্ভব নয়। শুধুমাত্র আমি তোমাকে এইটুকুই বলতে চাইব যে গোলীয় প্রতিসরক তলটা কীরকম। স্পেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস, দ্য রিফ্র্যাকশন অফ লাইট অ্যাট স্পেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস বা স্পেরিক্যাল সারফেস, গোলীয় তল। এই গোলীয় তলটা কীরকম বলো তো? আমি তোমাকে সিম্পলভাবে বলছি। ঠিক এইরকম ধরে নাও, এটা একটা হচ্ছে তোমার রড, ঠিক আছে? এরকম একটা রড, ভালো করে বোঝার চেষ্টা করো কারণ এটা তোমাকে বুঝতে হবে। এরকম একটা রড আছে, রড। এরকম একটা রড আছে, পুরোটা কি? পুরোটা গ্লাস দিয়ে তৈরি, পুরোটা গ্লাস বা কাঁচ দিয়ে তৈরি। কিরকম রড? ফাঁপা রড না, একদম নিরেট, মানে পুরোটাই গ্লাস, একদম গ্লাসের একটা, যেমন সিমেন্টের খুঁটি বানানো হয় বাড়ি বানানোর জন্য, যেন গোল যেমন সিমেন্টের খুঁটি বানানো হয়, ঠিক সেরকম একটা গোল একটা সিমেন্টের খুঁটির মতো একটা কাচের রড, মোটা। এই কাচের রডটি, এটাকে বলা হবে প্রতিসরক তল, ঠিক আছে? কারণ এটা একটা কাচ, যেমন প্রিজম একটা কাচের একটা ফলক, ঠিক এরকমই যেমন সমান্তরাল প্লেট আমরা বলতে পারি। তো এইরকম একটা কাচের ফলক বা তলকে আমরা যদি ঠিক এইরকম ভাবে কেটে নেই, ঠিক এইভাবে কেটে নেই, এইভাবে কেটে নেই, এইভাবে কেটে নেই, এইভাবে কেটে নেই, ব্যাপারটা কিরকম বলো তো? ব্যাপারটা হচ্ছে, আমি তোমাকে বললাম একটা কাচের ফুটবল আছে, একদম নিরেট, মাঝখানে কোনো ফাঁকা নেই, পুরোপুরি কাচ দিয়ে, একদম ভর্তি কাচ দিয়ে একটা কাচের ফুটবল একটা আছে। সেই ফুটবলটিকে যদি আমি মাঝখানে এইভাবে কেটে দিলে এরকম একটা আমরা পাবো ফুটবল। সেই ফুটবলের এই যে তলটা, এই তলটা দেখতে এরকমটা হবে, এই তলটা বৃত্তাকার হবে। তাহলে এই যে তলটা, এই তলটার সঙ্গে আমরা কি করলাম, যে এরকম একটা ফুটবলের তল, এদিকটা উঁচু, তোমার হচ্ছে উত্তল, এদিকে সমতল, তার মানে কি প্লানো কনভেক্স। এই প্লানো কনভেক্স বা সমতল ও উত্তল, প্লানো কনভেক্স মানে সমতল ও উত্তল, এইরকম একটি অর্ধেক কাচের ফুটবল কি, অর্ধেক কাচের ফুটবলকে যদি আমরা এইরকম একটা কাচের দণ্ডের মধ্যে আমরা এই জায়গাটাকে এখানে বসিয়ে দেই, এরকম ছিল, এটাকে এইভাবে কেটে প্রস্তুচ্ছেদ করে আমরা এখানে সেই অর্ধেক কাচের ফুটবলটি বসিয়ে দিলাম। তাহলে এই যে তলটি হবে, এই তলটার নাম হচ্ছে উত্তল গোলীয় প্রতিসরক তল। তাহলে এটার নাম কি? উত্তল গোলীয় প্রতিসরক তল। ঠিক সেম ওয়েতে আমরা যদি
ধরুন এটা তোমার হচ্ছে পুরোপুরি নিরেট একটা কাচের গোলক, মানে কাচের একটা হচ্ছে তোমার রড। সেই কাচের রডটাকে যদি আমরা এইভাবে কেটে নেই, এখান থেকে কিছু পরিমাণ কাচকে আমরা যদি এইভাবে কেটে নেই, মানে এখান থেকে একটা অর্ধগোলক টাইপ যদি আমরা এইভাবে ভিতর থেকে কেটে নেই, তাহলে কিরকমটা হবে বলতো? যদি কেটে নেওয়া হয় তাহলে এরকম জায়গাটা ফাঁকা হবে, এরকম জায়গাটা ফাঁকা হবে। ফাঁকা মানে কি? এরকম কোনো এটা কিন্তু কোনো একটা লাইন না, এরকম তল। মানে কিরকম বলতো? যদি আমরা এরকম একটা ফুটবল আছে, এরকম একটা ফুটবল আছে, সেই ফুটবল থেকে আমরা কি করলাম, যে ফুটবল এরকম মানে এরকম একটা রড আছে, এইখান থেকে রড থেকে আমরা কি করলাম, এইটুকু জায়গা থেকে আমরা এখান থেকে আমরা কি করলাম, যে এখান থেকে কাঁচ আমরা তুলে নিলাম। তুলে নিলে এই যে এটা পুরোপুরি রড আছে, এটা একটা গোলক একটা, ঠিক আছে, লম্বা একটা মানে তোমার হচ্ছে গোলকের রড, তার হচ্ছে দেখতে কিরকমটা এরকমটা। এখান থেকে যে কাঁচটা তুলে নিলাম, তাহলে এইটা হচ্ছে তোমার অবতল গলীয় প্রতিসরক তল। এই অংশটাকে বলা হবে অবতল গলীয় প্রতিসরক তল। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আপনি এটাকে উত্তল বলছেন কেন, আর এটাকে অবতল বা এটাকে অবতল বলছেন কেন? দেখ এটা এবং এটা একই রকম। মানে আমরা বলছি, ধরে নাও আমার এই যে পেনটা রয়েছে, সেই পেনটা হচ্ছে তোমার একটা কাচের দণ্ড, ঠিক আছে। এই কাচের দণ্ডটাকে আমরা পেন থেকে এইভাবে কেটে নেই, মানে এখানে যে ফুটবলের এই এমন প্রথমে কাটলাম, কেটে আমরা যদি এমনভাবে কেটে নিয়ে আমরা কি করবো, এইরকম টাইপ বানাবো। মানে এটা কি একটা অর্ধগোলক, এখান থেকে আমরা অর্ধগোলক বানাবো, তাহলে এই যে তলটা এটাকে বলা হবে উত্তল গলীয় প্রতিসরক তল। কিংবা এখান থেকে যদি আমরা এমন ভাবে তুলে নিলে এরকম টাইপ হবে, এখান থেকে একটা এরকম তুলে নেবো, তুলে নিলে এখানে যে তলটা হবে সেটাকে বলা অবতল গলীয় প্রতিসরক তল। বা এটাকে উত্তল এটাকে অবতল বলা হবে কেন, কিভাবে বলা হবে? নামকরণটা হবে বায়ু মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যম, ঠিক আছে। এটাকে উত্তল বলা হচ্ছে তার কারণ এখানে পুরোটাই কিন্তু কাঁচ থাকবে, এখানে পুরোটাই কিন্তু কাঁচের ভর্তি আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, এটা কি ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, বাইরের দিকটা লঘু মাধ্যম, ঘন মাধ্যম। যেদিকে লঘু মাধ্যম সেই দিকে তলটা যদি উত্তল টাইপ হয়, তো সেটাকে বলা হবে উত্তল গলীয় প্রতিসরক তল। এইদিকে লঘু মাধ্যম, এইদিকে যদি তলটা যদি অবতল টাইপ হয়, তখন তাকে বলা হবে অবতল গলীয় প্রতিসরক তল। তাহলে লঘু মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের আমরা নেচারটি দেখবো। তো এখানে কি লঘু মাধ্যম, বায়ু মাধ্যম, এটা কাঁচ মাধ্যম, মানে কাঁচের থেকে বায়ুটা একটু হালকা। তাহলে আমরা এখানে কি দেখবো, যে বায়ু অপেক্ষা কাঁচ ঘন হওয়ার জন্য বা ডেন্সার হওয়ার জন্য এই বায়ু মাধ্যমের দিকে যে কাঁচের যে তলটি, সেই তলটি যেরূপ হবে সেই রূপ অনুযায়ী আমরা বলবো এটা তোমার উত্তল গলীয় প্রতিসরক তল, এটাকে বলা অবতল গলীয় প্রতিসরক তল। তাহলে এইরকম উত্তল গলীয় প্রতিসরক তল বা এরকম অবতল গলীয় প্রতিসরক তলে আলোক রশ্মি পড়লে, ধরুন না তোমার এরকম একটা অবতল গলীয় প্রতিসরক তল, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে গলীয় প্রতিসরক তল কিরকম, আমরা এখানে যদি একটু পয়েন্ট আউট করতে পারি, যে স্ফেরিক্যাল রিফ্রাক্টিং সারফেস। স্ফেরিক্যাল রিফ্রাক্টিং সারফেস কত রকম? দু রকম। একটা হচ্ছে তোমার কনকেভ, কনভেক্স মানে কনকেভ, স্ফেরিক্যাল রিফ্রাক্টিং সারফেস। আর একটা হচ্ছে তোমার কনভেক্স স্ফেরিক্যাল রিফ্রাক্টিং সারফেস। তার মানে কি, কনকেভ মানে অবতল, কনভেক্স মানে উত্তল। অবতল গলীয় প্রতিসরক তল, উত্তল গলীয় প্রতিসরক তল কিরকম, এটা দেখতে কিরকমটা হবে, অবতলটা কিরকমটা হবে? অবতলটা হচ্ছে তোমার দেখতে এরকমটা হবে, মানে এরকম একটা রড আছে, হ্যাঁ এরকম একটা রড আছে, সেই রডের পুরোপুরিটা কাঁচ দিয়ে একদম কাঁচের রড, এরকম কাঁচের একটা রড আছে, কাঁচের রড একদম নিরেট। সেই কাঁচের রড থেকে আমরা কি করলাম, এরকম ভাবে আমরা কি করলাম, একটা কাঁচকে এইভাবে একটা কি অর্ধগোলক কাঁচ আমরা এখান থেকে তুলে নিলাম, এই কাঁচের রড থেকে অর্ধগোলক টাইপ আমরা কাঁচ তুলে নিলাম।
অর্ধগোলক মানে নারী অন্যরকম ভাবে নিতে পারে, অসুবিধা নেই, মানে এরকম টাইপ, কনকেভ টাইপ। তাহলে এই যে তলটি হলো এদিকে ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, এদিকটা হচ্ছে তোমার লঘু মাধ্যম, লঘু মাধ্যম, এদিকটা ঘন মাধ্যম। তাহলে লঘু মাধ্যমের সাপেক্ষে এই তলটি দেখতে যেরকমটা হবে, মানে লঘু থেকে আমরা দেখবো, লঘুতে কিন্তু এটা দেখতে কিরকমটা হচ্ছে কনকেভ টাইপ, তাই এটা হচ্ছে কি অবতল, এটা গলীয় টাইপ, কারণ ওটা হচ্ছে তোমার অর্ধগোলক টাইপ আমরা কাজ তুলে নিয়েছি। অবতল, গলীয়, এটা কি তোমার কাচ মাধ্যম মানে হচ্ছে ট্রান্সপারেন্ট মিডিয়া, আলো প্রবেশ করতে পারে, তাহলে প্রতিসরক তল। তাহলে অবতল, গলীয়, প্রতিসরক তল। ঠিক সেম আমরা বলতে পারি এরকমটা হবে এইভাবে যদি আমরা কেটে নেই না, এখানে যদি আমরা একটা অংশ জুড়ে দেই বা একটা রড থেকে যদি আমরা এমনভাবে কেটে নেই যে এইভাবে আমরা কাটলাম, এইভাবে কাটে যদি এইভাবে কেটে বাকিটুকু বাদ দেওয়া হয়, তাহলে কিরকমটা হবে, উত্তল টাইপ হবে। তাহলে এটা কি বলা হবে, উত্তল গলীয় প্রতিসরক তল। কিসের সাপেক্ষে, বায়ু মাধ্যম এদিকে, কাচ মাধ্যম এদিকে, লঘু মাধ্যমের দিক থেকে তাকালে কিরকম হয়, এটা উত্তল টাইপ, তাহলে উত্তল, এটা অর্ধগোলক টাইপ, তাহলে গলীয়, এটা কি প্রতিসরক তল, মানে কি প্রতিসরক তল, কারণ কাচ মাধ্যম, তাহলে উত্তল গলীয় প্রতিসরক তল। এখানে আলো যদি পাঠানো হয় কি কি ঘটনা ঘটবে, আমরা একটা তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আপনি লেন্স নিয়ে আলোচনা করবেন, তো এইসব অবতল উত্তর কোথা থেকে আসলো? অ্যাকচুয়ালি তোমরা একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাকে হালকা করে একটু বলছি, লেন্স সম্পর্কে হালকা একটু বলছি। আমরা লেন্স বলতে দুটি গলীয় প্রতিসরক তল, একটি উত্তল, একটি অবতল, একটি সমতল, এরকম এটসেট্রা, দুটি গলীয় প্রতিসরক তলের যে যুগ্ম কনজুগেট বা তাদের যুগ্ম যে রূপ, সেই যুগ্ম রূপটিকে বলা হয় লেন্স। মানে এরকম হতে পারে একটা উত্তল, আরো একটা উত্তল, মানে এখান থেকে আমরা কি বলি, এখান থেকে একটা এরকম একটা উত্তল, এখান থেকে নিলাম এরকম একটা উত্তল, আর এখান থেকে এদিকে আরেকটা উত্তল নিলাম, উত্তল তল দুটি, একটা উত্তল, একটা উত্তল, একটা তল, দুটোকে যখন যুক্ত করা হবে এরকমটা হবে। দুটি উত্তল প্রতিসরক তলের যুগ্ম, বা একটা সমতল একটি উত্তল, বা হচ্ছে তোমার একটা অবতল একটি উত্তল, অবতল উত্তল, বা তোমার দুটি অবতল, এরকম টাইপ। এখানে একটা অবতল, আরো একটা অবতল নিয়ে, মানে এখানে একটা অবতল এরকম করলাম, করে আমরা এটা রূপটা হলো উভ অবতল, উভ উত্তল, মানে সম উত্তল, অবতল মানে উত্তল অবতল, মানে অবতল উত্তল, এটসেট্রা। আমরা ডিফারেন্ট টাইপস অফ লেন্স পাবো। এগুলি কিন্তু লেন্সের ক্রাইটেরিয়া। আমরা জানি যে লেন্স দুই প্রকার, একটা উত্তল লেন্স, একটা অবতল লেন্স। যে লেন্সের মধ্যভাগ মোটা, প্রান্তের দিক সরু, তাকে বলা উত্তল লেন্স। যে লেন্সের মধ্যভাগ সরু, প্রান্তের দিক মোটা, তাকে বলা হয় অবতল লেন্স। বাট এখানে অবতল লেন্স তিন প্রকার, উত্তল লেন্স তিন প্রকার। এই লেন্স জানতে গেলে আমাকে গলীয় প্রতিসরক তলটি সম্পর্কে একটু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কারণ একটা লাইট যখন পাঠানো হবে এখানে দুটি তল, অর্থাৎ অবতল উত্তল বা সমতল, এখানে যে ক্রাইটেরিয়াগুলো ঘটবে সেই ক্রাইটেরিয়াগুলো আমরা এখান থেকে কিছু ইনফরমেশন আমরা জানতে পারবো, যেটা পরবর্তীতে আমাদের অনেকটা সুবিধা হবে বুঝতে গেলে। যাই হোক, আমি লেন্স নিয়ে এতটা বিস্তারিত আলোচনা এর মধ্যে করতে পারবো না। আমি শুধুমাত্র বলছি এই গলীয় প্রতিসরক তল। সাপোজ এটা একটা গলীয় প্রতিসরক তল, এটা একটা গলীয় প্রতিসরক তল। এখানে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। এখানে আমাদের খুব সিম্পল বিষয়, এটা একটা গলীয় প্রতিসরক তল। সেই গলীয় প্রতিসরক তলের যে মধ্যবিন্দু, মানে এরকম একটা অর্ধগোলক, এরকম পুরোপুরি তো তোমার হচ্ছে কি কাচের রড ছিল, সেই কাচের রড থেকে যদি আমরা এখান থেকে অর্ধগোলক টাইপ কাজ তুলে নেই, তাহলে এটাকে অবতল গলীয় প্রতিসরক তল হবে। এইভাবে তোমার হচ্ছে কি জুড়িয়ে দিলে বা এইভাবে কেটে নিলে তোমার উত্তর গলীয় প্রতিসরক তল হবে। এই গলীয় প্রতিসরক তল, এটাকে যা দেখানো হচ্ছে, এই গলীয় প্রতিসরক তলের যে সেন্টার বা মধ্যবিন্দু, এটা হচ্ছে গলীয় প্রতিসরক তলের মানে মেরু বা পোল, এটাকে বলা হয় পোল। সেটা তোমরা আগেও জানতে যে প্রতিসরক তলের মানে প্রতিফলক তল, অবতল প্রতিফলক তল, উত্তল প্রতিফলক তলের মেরু, এটা কি বলা হতো, পোল বলা হতো, পোল। এবং এই গলীয় প্রতিসরক তলটি কোনো একটা গোলকের অংশ, তাহলে সেই গোলকের যে কেন্দ্র সেটাকে বলা হবে এই গলীয় প্রতিসরক তলের বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার। এই সেন্টার অফ কার্ভেচারের সঙ্গে পোলের যদি যুক্ত করা হয়, তাহলে এই যে দূরত্বটা পাবো এটাকে বলা হবে বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। সেটাকে আমরা এটাও বলতে পারি যে এটা গোলকের অংশ হয়, তাহলে সবগুলো রেডিয়াস অফ কার্ভেচার। এবং এই গলীয় প্রতিসরক তলের মেরু বক্রতা কেন্দ্র, মানে বক্রতা কেন্দ্র বরাবর যদি একটি সরলরেখা আমরা দুদিকে বর্ধিত করি, তাহলে যে অংশটা পাবো এটাকে বলা হবে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। এই যে পয়েন্ট এবং এই পয়েন্ট, এটাকে যদি বলা হয় M1, এটাকে বলা হয় M2। তো এখানে যে একটা তল আমরা দেখেছিলাম, এখানে তল লক্ষ্য করেছিলাম, তল বা এখানে যে একটা রেখা অঙ্কন মানে দেখেছিলাম, সেটাকে বলা হয় গলীয় প্রতিসরক তলের উন্মেষ বা অ্যাপারচার।
তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আবার আসবো, কারণ লেন্সের ক্ষেত্রে আমরা বলেও দিয়েছিলাম আলোর প্রতিফলন যে চ্যাপ্টারটি, সেখানে যা যা শিখেছিলাম যে বিবর্ধন, সেই সমস্ত বিবর্ধন বা সেই সমস্ত ঘটনাবলী আমরা লেন্সের ক্ষেত্রে দেখতে পাবো, সেখানে আমরা আবার পাবো। এখানে আমরা মেইনলি 6টি প্রমাণ করবো, ঠিক আছে? 6টি প্রমাণ, খুব ইম্পর্টেন্ট প্রমাণ। আমি তোমাদের একটু জাস্ট হিন্টস দিয়ে রাখছি, যেটা আমরা পরবর্তী লেকচারে আমরা আসবো। পরবর্তী লেকচারে এই যে অবতল গলীয় প্রতিসরক তল, এর 3টি প্রমাণ আমরা করব। উত্তল গলীয় প্রতিসরক তল, এখানেও আলোক রশ্মি পাঠিয়ে আমরা 3টি প্রমাণ করব। এখানে 3টি প্রমাণের মধ্যে কি, যদি আলোক রশ্মি যেখান থেকে আসবে সেটা অবশ্য বস্তু, মানে এক কথায় এখানে এই অবতল গলীয় প্রতিসরক তলে সৎ বস্তুর জন্য যে মানে লঘু মাধ্যমে যদি সৎ বস্তু রাখা হয়, তাহলে যে প্রতিবিম্ব গঠিত হবে সেটা লঘু মাধ্যমে গঠিত হবে এবং সেটা অসৎ। সেটা আমরা পরবর্তী লেকচারে দেখব, ফার্স্ট লেকচারে বলতে পারি পরবর্তীতে। অবতল গলীয় প্রতিসরক তলে যদি লঘু মাধ্যমে সৎ বস্তু রাখা হয়, তাহলে এই প্রতিসরক তল দ্বারা প্রতিসরণের পর যে প্রতিবিম্ব সৃষ্টি হবে সেই প্রতিবিম্বটি হবে অসৎ এবং সেটা লঘু মাধ্যমে সৃষ্টি হবে। আবার যদি অসৎ বস্তু ঘন মাধ্যমে থাকে, তাহলে প্রতিবিম্ব সৎ হবে এবং সেটা ঘন মাধ্যমে সৃষ্টি হবে। অর্থাৎ সৎ বস্তু যদি লঘু মাধ্যমে থাকে, তাহলে অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হবে। অসৎ বস্তু যদি ঘন মাধ্যমে থাকে, তাহলে সৎ প্রতিবিম্ব ঘন মাধ্যমে সৃষ্টি হবে। এবং সৎ বস্তু যদি ঘন মাধ্যমে থাকে, তাহলে অসৎ প্রতিবিম্ব ঘন মাধ্যমে সৃষ্টি হবে। আচ্ছা, এগুলো সৎ অসৎ তোমরা হয়তো বুঝতে পারছো না, সেগুলো আমরা পরবর্তী লেকচারে আসবো। ঠিক সিমিলার হইতে এখানেও 3টি প্রমাণ হচ্ছে, সৎ বস্তু রেখে অসৎ প্রতিবিম্ব সৃষ্টি বা অসৎ বস্তু রেখে সৎ প্রতিবিম্ব সৃষ্টি, বস্তু ঘন মাধ্যমিকে লঘু মাধ্যমে এটসেট্রা, এই বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রয়েছে। আমরা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আসবো। এখানেও কতগুলো সাইন কনভেনশন বা চিহ্নের নিয়ম রয়েছে, সেই চিহ্নের নিয়মগুলি আলোর প্রতিফলন চ্যাপ্টারে যে চিহ্নের নিয়মের একটা লেকচার সিরিজ আমরা করেছিলাম, ঠিক সেম এখানেও অ্যাপ্লাই হবে। অর্থাৎ রশ্মি যেই দিকে যাবে সেই দিকে কোনো প্রতিসরক বা প্রতিফলক বা কোনো যদি ইন্টারফেস থাকে, তাহলে সেই ইন্টারফেস অতিক্রম করে যাওয়ার পরে যা যা সৃষ্টি হবে সেগুলো পজিটিভ। ইন্টারফেস অতিক্রম করে যাওয়ার আগে যা যা থাকবে তারা সব নেগেটিভ। আর প্রধান অক্ষের উপরের দিকে যা থাকবে সব পজিটিভ, প্রধান অক্ষের যা নিচের দিকে যা থাকবে সেটা সবগুলো নেগেটিভ। এরকম পজিটিভ নেগেটিভের কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে, আমরা সেগুলো আলোচনা করব। তো যাই হোক, তোমাদের এই পর্যন্তই। আমরা জাস্ট এটাকে বলতে পারো তোমরা ইন্ট্রোডাক্টরি স্পিচ বা এই লেকচারের একটা ভূমিকামূলক আলোচনা। এখানে ভিতরে কি রয়েছে সবটা সম্পর্কে আলোচনা করা আমার সম্ভব নয়। আমরা পরবর্তী লেকচারে এর স্টেপ বাই স্টেপ, মানে আমরা পরবর্তী লেকচারে তোমার অবতল গলীয় প্রতিসরক তলে, মানে অবতল গলীয় প্রতিসরক তলের ক্ষেত্রে যদি বস্তু লঘু মাধ্যমে থাকে, তাহলে গলীয় প্রতিসরক তল দ্বারা প্রতিসরণের পর যে প্রতিবিম্ব গঠিত হবে সেটা অসৎ হবে এবং সেটা লঘু মাধ্যমে গঠিত হবে। এই প্রমাণটা নিয়ে আসবো। তারপরে আরও 5টি প্রমাণ থাকবে, আমরা একটা ছোট ছোট লেকচার করে আমরা সবগুলো প্রমাণ করব। তারপরে আমরা লেন্সের দিকে যাব, তখন তোমাদের আসল বিষয়টা জানতে পারবো। তোমাদের একটা বিষয় আমি তোমাদের ক্লিয়ার বলে রাখি, এখানে যে প্রমাণগুলো আমরা করব এই প্রতিসরক তলের উপর, এগুলো প্রমাণ হয়তো পরীক্ষায় আসবে না। কোন পরীক্ষা আসবে না? এইচএস পরীক্ষা আসবে না, বা কোনো রকম বোর্ডের পরীক্ষাতে আসে না। মানে এক কথায় এই কনসেপ্টটা তো কিন্তু তোমাকে লাগবে, ঠিক আছে? জাস্ট প্রমাণগুলো ভালো করে দেখবে, প্র্যাকটিস করতে হবে না। প্রমাণটার জাস্ট ক্রাইটেরিয়া, প্রমাণটার ইনফরমেশনগুলো জানার চেষ্টা করবে। আমি তোমাদের এটুকু বলতে পারি যে প্রমাণগুলো ধরে ধরে প্র্যাকটিস করার কিছু নেই যে পরীক্ষায় বসে লিখতে হবে, এরকমটা করতে হবে না, কারণ পরীক্ষা আসবে না। কিন্তু এখানকার যে ধারণা, ফাইনালি 6টা লেকচার হওয়ার পর, মানে 6টা প্রমাণ হওয়ার পর আমরা যে একটা কনক্লুশন টানবো, সেই কনক্লুশনটা তো খুবই ইম্পর্টেন্ট। সেই কনক্লুশনটা তোমাকে ভালো করে জানতে হবে। তার আগে আমরা এই সমস্ত বিষয়গুলো জানবো, কারণ এই যে বলতে গেলে এই চ্যাপ্টারের ইন্ট্রোডাক্টরি স্পিচ হচ্ছে 7টা লেকচার। কারণ আমি চাইছি যে প্রত্যেকটা প্রতিসরকের উপর যে এর তিনটি মোট 6টা লেকচার ছোট ছোট করে করতে, এবং এই 6টি এবং এই যে ইন্ট্রোডাকশন, এই মোট 7টি, অর্থাৎ বলতে পারে এই চ্যাপ্টারের 7টি হচ্ছে ইন্ট্রোডাকশন, ঠিক আছে? 7টি চ্যাপ্টার মানে লেকচারের ইন্ট্রোডাকশন, তারপরে যে চ্যাপ্টারটা স্টার্ট হবে যে কিভাবে আমরা এগোবো। কিন্তু এটা মাথায় রাখবে যে ইন্ট্রোডাকশন না বাদ দেবে এমনটা নয়, ইন্ট্রোডাকশন কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে, নাহলে পরবর্তী লেকচারগুলো বুঝতে সমস্যা হবে। তো যাই হোক, আরেকটা যদি তোমাকে আমি এখানে বলে রাখি যে এই চ্যাপ্টারটাকেও ফাঁকি দিও না, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন, বলতে গেলে আলোর ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে আসে, প্রচুর প্রশ্ন এখান থেকে আসে। সেটা
যখন পরীক্ষা আসবে তখন তোমরা জানতে পারবে। সো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।